সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আমরা নরমালি চারটা জিনিস ধরে রাখি: উচ্চারণ, তাল, লয়, ছন্দ। জানতে চাচ্ছি যে যারা আসলে সঙ্গীত চর্চাটা করতে চায়, হ্যাঁ, তো তাদের আসলে কোন বিষয়গুলো আসলে লক্ষ্য করা উচিত? যে ঠিক আছে, যে আমি এখন জানলাম যে সঙ্গীতটা আসলে আমার পক্ষে গাওয়াটা সম্ভব, হ্যাঁ, যদি আমি এটা চর্চা করি, এখন আমি কিভাবে চর্চা করতে পারি এটা যদি একটু বলতেন। আচ্ছা, সঙ্গীত চর্চার ক্ষেত্রে আসলে আমরা যেটা বলে থাকি, প্রত্যেকটা মানুষের যে কোনো জিনিস উপস্থাপনের আগে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে শব্দ উচ্চারণ, যেটা উচ্চারণ, তাল, জি, লয়, ছন্দ। উচ্চারণ, উচ্চারণ, প্রথমেই আসে উচ্চারণ, শব্দের উচ্চারণ। আমরা যখন যে কোনো জিনিস আমরা উচ্চারণ। কথা বলতে যাই, আহ যে কোনো বক্তৃতা দিতে যাই, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের উচ্চারণটা লাগে। হ্যাঁ, উচ্চারণ যার যত, তার নাম্বারিংটা তত ভালো। এই জন্য সঙ্গীতের আমরা প্রথম ক্লাসগুলোতেই শব্দ উচ্চারণ শিখাই। অল্পপ্রাণ ধ্বনি কি জিনিস, মহাপ্রাণ ধ্বনি কিভাবে উচ্চারণ করতে হবে, অল্পপ্রাণ ধ্বনির মধ্যে আমরা কি চয়ের জায়গায় কি স বলবো, নাকি ছয়ের জায়গায় চ বলবো। এই যে বিষয়গুলো, আমি চাচা না বলে কি চাচা বলবো, নাকি আহ আপনার হচ্ছে চাচ্ছি না বলে চাচ্ছি বলবো, হ্যাঁ, অথবা চাইতেছি বলবো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা ফোকাস করে থাকি যে একজন শিল্পী হিসেবে অবশ্যই শাব্দিক উচ্চারণ, শব্দের যে উচ্চারণ গুলো আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। শব্দ উচ্চারণ যার যত ভালো, তার মৌলিকত্বের জায়গা থেকে আমরা বলি যে না, সে মৌলিকত্বের জায়গা থেকে ঠিক আছে। শব্দ উচ্চারণ, শব্দ চয়ন, সবকিছু মিলিয়ে এটা সবার আগে আমরা ধরে থাকি। দেন হচ্ছে তাল। সঙ্গীতের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তাল। পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু তালের মধ্যে, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু তালে কথা বলে। কিন্তু আচ্ছা, তারপরেও কেন আলাদা করে তাল শিখতে হয়? ছোটবেলায় আমরা যখন দেখতাম যে গ্রাম বাংলার আপনার হচ্ছে ওই গরুর গাড়ি যেগুলো আছে, এগুলো কিন্তু আসলে একটা তালের মধ্যে চলে। গরুর গাড়ির ভেতর থেকে একটা চাকার থেকে একটা শব্দ আসে, যে হ্যাঁ, শব্দটা আসলে নির্দিষ্ট একটা তালকে মেনটেন করেই কিন্তু শব্দটা বেজে ওঠে। আমাদের অনেক বাসায় বাড়িতে দেয়াল ঘড়ি আছে, দেয়াল ঘড়ির ভিতর থেকে যে কাঁটাটা আছে, এই কাঁটাটা কিন্তু একটা তালকে মেনটেন করে বেজে ওঠে। কখনো এমন শুনবেন না যে প্রথম প্রথম যে ঘন্টাটা বা যে কাঁটাটা বেজে উঠেছে সেটা প্রথমবার 2 সেকেন্ড সময় নিয়েছে, পরের বার 10 সেকেন্ড পরে বেজে উঠেছে, এমনটা হয় না কখনো। 1 সেকেন্ড পর পর, 2 সেকেন্ড পর পর যদি এমন হয়, এরকম একটা সময়, এরকম একটা ডিউরেশনকে মেনটেন করে কিন্তু ঘড়ির কাঁটা বেজে ওঠে। তাহলে যেখানে একটা ঘড়ির কাঁটা তালকে মেনে চলে, অবশ্যই মানুষকেও সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে একটা তালকে মেনটেন করতে হবে। সঙ্গীতের আলাদা নির্দিষ্ট তাল আছে। আমরা অনেক তাল দেখতে পাই, কাহারবা তাল আছে, ত্রিতাল আছে, ঝাপতাল আছে, রূপক তাল আছে, অনেক তাল আছে। বাকি বাংলাদেশে যত ইসলামিক সঙ্গীত শিল্পী যারা আছে, সঙ্গীত চর্চার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ফলো করে থাকি, এবং বাংলাদেশের মোস্ট অফ দ্য ইসলামিক সংস হচ্ছে কাহারবা তালের উপরে। যে কাহারবা তাল বলতে যে তালটা হচ্ছে 8 মাত্রায়, 8 মাত্রা একটা তাল, যে 8 মাত্রার মধ্যে 2টা পর্ব আছে। প্রত্যেকটা পর্বে 4টি করে মাত্রা থাকে, চারটি চারটি করে 8টা মাত্রা, যেটার আমরা বোল বলে থাকি, ধাগে নাতি নাকে ধিনা। এই যে বোলটা আছে, এটা আমরা শিখিয়ে থাকি বাচ্চাদেরকে। অথবা ধাগে নাতি নাকে ধিনা, এই শব্দটা যদি কেউ মনে না রাখতে পারে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8 পর্যন্ত সংখ্যা দিয়েও আমরা প্র্যাকটিস করিয়ে থাকি। তো আমাদের কাছে তো আসলে ঢোল, তবলা, হারমোনিয়াম কিছুই নেই, তারপরেও আমরা কিভাবে তালগুলো শিখাই? আমাদের কাছে অনেক সিস্টেম আছে, যে যেভাবে তাল শেখানোর ক্ষেত্রে আমরা তাল শেখানোর ক্ষেত্রে সংখ্যা দিয়ে প্র্যাকটিস করাই, ছড়া দিয়ে প্র্যাকটিস করাই, হ্যাঁ, এক্সপ্রেশন দিয়ে প্র্যাকটিস করাই। অনেকগুলো বিষয়ের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে তাল শেখাই। এতে করে বাচ্চাদের তাল বিষয়টা খুব কঠিন মনে হয় না। অনেক সময় কি হয়, আসলে যে কোনো বিষয় আমরা যখন বুঝি তখন আমাদের কাছে অনেক কমপ্লিকেটেড, অনেক কঠিন মনে হয় এই বিষয়টা। কিন্তু আসলে যখন তাল বিষয়টা অনেকের বুঝে চলে আসে, তখন মনে হয় ধুর, এই বিষয়টার জন্য এতদিন এত কষ্ট করলাম, এত প্যারা নিলাম, আসলে বিষয়টা অনেক সহজ। তো যেটা আমি বলছিলাম যে সঙ্গীতের 4টি বিষয়ের মধ্যে মৌলিক উচ্চারণ এবং তাল, এটা খুবই গুরুত্বপূর্ণ। তালবিহীন কোনো একজন মানুষ যদি সঙ্গীতটা আহ সে এক্সপ্রেস করে, সে যদি উপস্থাপন করে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানুষ বলবে যে বেতালে গাইছে। তো যে ব্যক্তি তালবিহীন গাইবে, তার শ্রোতা কিন্তু কেউ বসে থাকবে না।
অডিয়েন্স সব চলে যাবে। তাল ছাড়া গাইলে অডিয়েন্স চলে যাবে। এরপরে তালের পরে আমরা যেটা আসি লয়। লয় বলতে আমরা সঙ্গীতের একটা গতিকে মিন করে থাকি। সঙ্গীত একটা গতিকে মেনটেন করে গেয়ে থাকে। গতির মধ্যে আমরা ৩ টি প্রকার দেখেছিলাম। ধীর গতি, মধ্যম গতি অথবা দ্রুত গতি। ৩ টি গতিকে মেনটেন করে কিন্তু সঙ্গীতের পুরো বিষয়টা চলে থাকে। লয়। এরপরে হচ্ছে ছন্দ। ছন্দ মানে হচ্ছে তাল, লয়, মাত্রা সবকিছুর সমন্বিত বা সমন্বয়ে আমাদের শরীরের মধ্যে যে স্পন্দনটা তৈরি হয়, যে দোলাটা তৈরি হয় সেটাই হচ্ছে আমরা ছন্দ বলে থাকি। লেখালেখির ক্ষেত্রে ছন্দ একরকম। লেখালেখির ক্ষেত্রে ছন্দ আমরা বলে থাকি শব্দের গাঁথুনি, শব্দচয়ন। সঙ্গীতের ক্ষেত্রে আমরা ছন্দ বলে থাকি অর্থাৎ তাল, লয় এবং মাত্রার সমন্বয়ে আমাদের শরীরের মধ্যে যে স্পন্দন তৈরি হয় সেটাকে আমরা ছন্দ বলে থাকি। তার মানে সঙ্গীতের এই ৪ টি বিষয় তাল, লয়, মাত্রা, ছন্দ বা উচ্চারণ এই বিষয়গুলো অবশ্যই একজন সঙ্গীত শিল্পী হিসেবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে জানার। কারণ আপনি যদি নিজে গাইতে পারেন, কোরাস বা দলীয় সঙ্গীতে অনেক সময় এমন হয়, অনেকে এটা মনে করে যে এই শিল্পীগুলো কিভাবে একসাথে গায়? আগ-পিছ হয় না কেন? একসাথে কিভাবে সম্ভব এটা? আসলে এটা তালের কারণে। আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের যে আর্মি ট্রেনিং গুলো হয় যারা ট্রেনিং দেয় বা ট্রেনিং সেট গুলোতে আপনি দেখবেন যখন আপনার হচ্ছে সাবধান হতে বলে তখন সবাই একসাথে সাবধান হয়ে যায়। যখন আরামে দাঁড়াতে বলে সবাই আরামে দাঁড়ায়। হ্যাঁ, এই যে বিষয়গুলো অনেক সময় আমাদের ট্রেনিং গুলো এগুলো দেখলে আসলে অনেক সময় মনে হয় যে আসলে এটা কি সম্ভব কিনা? আমাদের জন্য সম্ভব হবে কিনা? হ্যাঁ, সবার জন্যই সম্ভব। শুধু একটু প্র্যাকটিস। এইজন্য যেটা বলছিলাম তাল, লয়, উচ্চারণ, সুর এগুলো ছাড়া আসলে সঙ্গীতের আ সৌন্দর্য ফুটে ওঠে না। এজন্য অনেকেই ওয়াজ মাহফিলে অনেকেই সঙ্গীত গায়। সঙ্গীত শিল্পী যখন সঙ্গীত গায়, দূর থেকে আপনি যখন বাসায় থাকেন, বাসা থেকে শুনলেও বোঝা যায়, ও আচ্ছা এই লোক মনে হয় অবশ্যই কোনো সঙ্গীত আ বিশেষজ্ঞ বা সঙ্গীত বিষয়ে অনেক জানাশোনা আছে। আপনি তাকে দেখেননি, স্টেজে আপনি নেই, সরাসরি আপনি মাঠে নেই। দূর থেকে আপনি যদি সঙ্গীত সম্পর্কে একটু ধারণা থাকে, ও আচ্ছা যে সাউন্ডটা আসছে উনি অবশ্যই খুব ভালো শিল্পী হবে। শুনলেই বোঝা যায়। ঠিক আছে? তো এইজন্য সঙ্গীত শেখার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো ফলো রেখে যদি আমি সঙ্গীত ভালো করে ডেলিভারি করতে পারি, আমার আউটপুট অবশ্যই ভালো আসবে। এই আরকি। আচ্ছা, যাই হোক, আমি এটা ধরে নিতে পারি যে একটা হচ্ছে উচ্চারণ, আরেকটা হচ্ছে তাল, তাল, হ্যাঁ, লয়, লয় লয়। আছে। আচ্ছা, এই তিনটা হচ্ছে বিষয়। আ- ছন্দ আরেকটা ছন্দ, ছন্দ, হ্যাঁ, আচ্ছা। এই চারটা বিষয় যদি কেউ ভালো মতো শিখে এবং সে যদি প্র্যাকটিস করে, তাহলে তার পক্ষে ইসলামী সঙ্গীত, সঙ্গীতটা এটা সে ভালো মতো ভালো করতে পারে ইসলামী সঙ্গীত।